প্রত্যেকে হেডিং করো ইতিহাসের আজকের খুব গুরুত্বপূর্ণ টপিক মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, যেটি 1857 সালে সংগঠিত হয়। এই 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কিন্তু ভারতের স্বাধীনতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ। ওকে, এবার যদি প্রশ্ন করা হয় এই মহাবিদ্রোহ কোন ভাইসরয় বা গভর্নর জেনারেল আমলে ঘটেছিল, কি বলবে? এটা কিন্তু প্রশ্ন আসে। লর্ড ক্যানিং। ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করো, জাস্ট এটুকু লিখে নাও, 1857 সাল লর্ড ক্যানিং। ওকে, তাহলে কিন্তু আমাদের এটুকু ইনফরমেশান দেওয়া হয়ে গেল যে লর্ড ক্যানিংয়ের আমলে 1857 সালে এই বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, ঠিক না, সংগঠিত হয়েছিল। এরপরে যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়, মহাবিদ্রোহের কারণ। দেখো, মহাবিদ্রোহের কারণ সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে কি বলবে? মহাবিদ্রোহের কারণ সম্পর্কে আলোচনা করলে কি বলা হয়, কি বলতে পারো যে কী কারণ? মোটামুটি দেখো, মহাবিদ্রোহ এতটাই গুরুত্বপূর্ণ, আমরা ছোটোবেলা থেকে এই পাঠটা খুব ভালোভাবেই পড়েছি। তাহলে মহাবিদ্রোহের কারণ বললে এর কিছু বিশেষ কারণ রয়েছে, কিছু প্রত্যক্ষ কারণ, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কিছু কারণ রয়েছে। এর মধ্যে যদি ফার্স্ট যে গুরুত্বপূর্ণ নোট করে যদি প্রত্যক্ষ কারণ বলি, তাহলে প্রত্যক্ষ কারণ কি? যে কারণের জন্য এই সিপাহী বিদ্রোহ বা যারা সিপাহী হিসাবে যুক্ত ছিল তাদের মধ্যে একটা বিদ্রোহ দানা বেঁধেছিল। কী প্রত্যক্ষ কারণ? কোনো আইডিয়া বলতে পারবে? এটা কিন্তু জানা উচিত। বলো। হ্যাঁ, মানে এটাও বলতে পারো, জাস্ট এক লাইনে লিখে নাও যে ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন। জাস্ট এইটুকু নোট ডাউন করো যে ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন। ওকে, এই এনফিল্ড রাইফেলের বিশেষত্ব কী? ভালো করে শোনো। এই এনফিল্ড রাইফেলে তো আনলাইন করে রাখো। এর যে কার্তুজ, এই কার্তুজে দাঁতে কেটে ভরতে হতো এবং একটা গুজব রটে যে এই কার্তুজে গরু ও শূকরের চর্বি মেশানো আছে। এতে হিন্দু ও মুসলিম উভয়েরই ধর্মনাশের একটা চেষ্টা করা হচ্ছে ব্রিটিশদের তরফ থেকে, এই একটা গুজব রটে যায়, যার ফলশ্রুতি এই মহাবিদ্রোহ। ওকে, এটা কিন্তু আমরা শুনেইছি, এটা প্রত্যক্ষ কারণ। দেখো, তবে প্রত্যক্ষ একটা কারণের ওপর হঠাৎ করে বেশ করে একটা বিদ্রোহ সংগঠিত হয়ে যাবে তা কিন্তু নয়, এর সঙ্গেও কিন্তু কিছু রাজনৈতিক, কিছু অর্থনৈতিক, কিছু সামাজিক কারণ ছিল। তাহলে প্রত্যক্ষ কারণ কিন্তু ওই এনফিল্ড রাইফেলের প্রচলন, এটা প্রত্যেকে এগ্রি করছো। এরপরে প্রত্যেকে হেডিং করো যে রাজনৈতিক কারণ। দেখো, একটা জিনিস আমি বলি, আমি কিন্তু তোমাদের গভর্নর জেনারেল একদম লর্ড ক্লাইভ থেকে আপ টু চক্রবর্তী রাজা গোপালাচারী মাউন্টব্যাটেন হয়ে আমি প্রত্যেকটা কিন্তু তোমাদের নোট ডাউন করিয়েছি। ওকে, তো সেখানে আমি কিন্তু বলা হয়ে গেছে যে কোন ভাইসরয় বা কোন গভর্নর জেনারেল কোন কোন কাজ বা কোন কোন নীতি অবলম্বন করেছিল। তো তোমরা এটাও জানো যে লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি কী নীতি গ্রহণ করেছিল? বলতে পারবে লর্ড ওয়েলেসলি কোন নীতি গ্রহণ করে? এটা কিন্তু আমি বলেছিলাম, অধীনতামূলক মিত্রতা নীতি। ভেরি গুড, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ডালহৌসি সত্যবিলোপী। ভেরি গুড, তাহলে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি। এই দুটো নীতিতে কি হয় যে দেশীয় রাজ্যগুলিকে অধিকার বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এই দুটো নীতি কিন্তু পরোক্ষভাবে মহাবিদ্রোহের জন্য দায়ী। ওকে, জাস্ট লিখে নাও যে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি ও লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি এই বিদ্রোহের পরোক্ষ কারণ। ওকে, তাহলে এইগুলো কি বলতে পারি? এগুলোকে আমরা রাজনৈতিক কারণের মধ্যে রাখতে পারি। ওকে, দেখো, এছাড়াও আর একটা কারণ হিসাবে নোট ডাউন করে রাখতে পারো যে বিভিন্ন ভাতা, উপাধি, বিভিন্ন রাজপরিবারের ভাতা, উপাধি, এগুলো হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা পরোক্ষভাবে কিন্তু এই
বিদ্রোহ ত্বরান্বিত করতে সাহায্য করে। লিখে নাও, রাজপরিবারগুলি করো, রাজপরিবারগুলির ভাতা ও উপাধি বন্ধ এই বিদ্রোহকে ত্বরান্বিত করে। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। তাহলে দেখো, প্রত্যেক কারণ এনফিল্ড রাইফেল, আর রাজনৈতিক কারণ হচ্ছে বিভিন্ন নীতি যেগুলো ভিতরে ভিতরে ক্ষোভ তৈরি করছিল, যার বহিঃপ্রকাশ এই 1857 সালের এই বিদ্রোহ। কোনো অসুবিধা নেই। এরপরে চলে এসো, দেখো শুধুমাত্র রাজনৈতিক কারণ বলে নয়, এরপর নোট ডাউন করো সামরিক কারণ। দেখো, সামরিক কারণটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই যে বিদ্রোহ যে সংগঠিত হলো, এই বিদ্রোহটা কাদের দ্বারা সংগঠিত হলো? এটা পুরোপুরি সেনাদের দ্বারা বা সিপাহীদের দ্বারা। তাহলে একটা কোনো ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয়রাই সেনা হিসাবে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভারতীয় সিপাহীদের বেতন অত্যন্ত কম ছিল এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি হওয়ার কোনো স্কোপ থাকছে না বা ছিল না। ওকে, ভালো করে শোনো, এই যে বৈষম্যটা, যে একটা অভিজ্ঞতা হচ্ছে কিন্তু পদোন্নতি হচ্ছে না, একই সঙ্গে বেতন কম, এইগুলো কিন্তু এই বিদ্রোহকে ত্বরান্বিত করে। তাহলে এর আন্ডারে ফার্স্ট পয়েন্ট লেখো যে ভারতীয় সিপাহীদের বেতন কম। ভারতীয় সিপাহীদের, দেখো সিপাহী মানে কিন্তু সেনা, সিপাহীদের বেতন কম ও পদোন্নতির সুযোগ কম বা সুযোগ না থাকা করো। এটা হচ্ছে ফার্স্ট সামরিক কারণ। সেকেন্ড যেটা দেখা গিয়েছিল যে 1824 সালে, আমি এটাও কিন্তু বলেছিলাম ভাইসরয় কর্ণর সময়, 1824 সালে বিশেষ একটি যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে বার্মার, অর্থাৎ ব্রহ্মদেশের। সেটা আমরা 1824 সালের ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ নামে পরিচিত। এই ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ হয়েছিল একদম মায়ানমারে। সেখানে বঙ্গোপসাগর পেরিয়ে, ভালো করে শোনো, বঙ্গোপসাগর পেরিয়ে জোর করে ভারতীয় সিপাহীদের এই যুদ্ধে ইনভলভ হতে বাধ্য করা হয়েছিল। এটা পুরোপুরি সিপাহীদের এগেনস্টে ছিল। সিপাহীরা এটা যেতে চায়নি এই দুরূহ জায়গায়। তো সেই সময় ওটাকে কালাপানি বলতো, যেটা সমুদ্র পেরিয়ে। তো এইটা কিন্তু সিপাহীরা মানে চায়নি, সিপাহীদের এগেনস্টে জোর করে করানো হয়েছিল, যার বহিঃপ্রকাশ কয়েক বছর পরে এই সিপাহী বিদ্রোহ। ওকে, জাস্ট নোট ডাউন করো 1824 সালের ইঙ্গো ব্রহ্ম যুদ্ধে জোর করে সিপাহীদের যুদ্ধে অংশগ্রহণ করানো। ওকে, এগুলো কিন্তু সামরিক কারণ, বোঝা গেছে। এছাড়া আর একটা অ্যাক্টের কথা বলতে হয়, যে অ্যাক্ট হচ্ছে লর্ড ক্যানিং প্রচলন করেছিল। লর্ড ক্যানিং কী অ্যাক্ট প্রচলন করেছিল? জাস্ট সিপাহী বিদ্রোহের আগের বছর 1856 সালে। নোট ডাউন করে, এটা আমি লর্ড ক্যানিংয়ের সময় লেখাইনি, এটা সিপাহী বিদ্রোহে বলবো বলে লিখে রাখো। 1856 সালে লর্ড ক্যানিং জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট চালু করেন। যে অ্যাক্টে কি হয়, যে অ্যাক্টে মানে কোনো সিপাহী ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার যে জায়গায় যুদ্ধে পাঠাতে পারে, কিন্তু তার জন্য এক্সট্রা কোনো ভাতা বা বেতন তারা পাবে না। এটা হলো 1856 সালের লর্ড ক্যানিং কর্তৃক একটি বিশেষ আইন। লিখে নাও, 1857 সালে ক্যানিং কর্তৃক গৃহীত আইনটা নোট ডাউন করবে ইনভাইট করার মধ্যে, জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট। ওকে, ভালো করে দাঁড়াও, অ্যাক্ট চালু করা হয়। নোট ডাউন করেছো? দেখো, আমি আর এর ডিটেলসে লিখলাম না, তোমরা ব্যাকেটে লিখে নাও। যে আইন অনুসারে কোনো সিপাহী যে কোনো স্থানে যুদ্ধে যেতে বাধ্য থাকবে। ওকে, এবং দূরদেশে কোনো যুদ্ধে গেলে সিপাহীরা কোনো অতিরিক্ত ভাতা বা বেতন পাবে না।
বুঝতে পারলে? আমি আর এটা লেখালাম না, তোমরা কিন্তু প্রত্যেকে নোট ডাউন করে নাও। যে অ্যাক্ট হচ্ছে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট নামে পরিচিত, যেটা প্রবর্তন করেন লর্ড ক্যানিং 1856 সাল। ইনফরমেশানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। হচ্ছে দেখো, আমি কিন্তু অ্যাক্টের নাম বললাম, তোমাদের রেসপন্সিবল কিন্তু তোমরা লিখে নেবে যে একটাই কি বলেছে। এটুকু বলে নাও যে কোনো জায়গায় যুদ্ধে যেতে বাধ্য থাকবে এবং দূরদেশে গেলে কোনো রকম এক্সট্রা ভাতা বা বেতন তারা পাবে না। ওকে, অসুবিধা নেই। চলো, এই হলো সামরিক কারণ। সামরিক কারণের পরে যে কারণ আমরা দেখব সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। দেখো, অর্থনৈতিক কারণ কিন্তু খুব প্রভাব বিস্তার করেছিল নিচু শ্রেণীর মানুষের মধ্যে। নোট ডাউন করো, অর্থনৈতিক কারণ বা ফাইন্যান্সিয়াল কজ। দেখো, অর্থনৈতিক কারণ বলতে কি বুঝি? দেখো, 1857 সালের লাগোয়া অর্থাৎ তার আগে আমাদের কিছু বিশেষ বন্দোবস্ত কথা চিন্তা করতে হবে। কী বন্দোবস্ত আমরা পড়েছি? চিরস্থায়ী বন্দোবস্ত, হ্যাঁ কি না? রায়তবাড়ি মহলারি ব্যবস্থা, জানি আমরা এইগুলো বারবার চালু করা বা এই সমস্ত বন্দোবস্তগুলো কৃষকদের ওপর শোষণের মাত্রা কিন্তু বৃদ্ধি করেছিল। ওকে, নোট ডাউন করো, খুব ইম্পর্ট্যান্ট। যে চিরস্থায়ী বন্দোবস্ত, তারপর লেখো হচ্ছে রায়তওয়াড়ি ও মহলওয়াড়ি ব্যবস্থা, কৃষকদের ওপর শোষণের মাত্রা বাড়ায়। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই বিদ্রোহ তো সম্পূর্ণভাবে সিপাহীদের দ্বারা, তাহলে কৃষকদের এখানে কিভাবে ইনভলভমেন্ট? দেখো, এটা কিন্তু একটা সামাজিক কারণ হিসেবে লক্ষ্য রাখতে পারো। যে সামাজিক কারণে বলা যায় যে যখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র রাজপরিবার নয়, কৃষকরা ইনভলভ হচ্ছে, রাজপরিবার ইনভলভ হচ্ছে বা সিপাহীরা হচ্ছে, তখন সমাজের সর্বস্তরে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে। এবার ক্ষোভের বহিঃপ্রকাশটা কাদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে? সিপাহীদের মাধ্যমে পাচ্ছে। ওকে, চলো, এই হলো হচ্ছে অর্থনৈতিক কারণ। দেখো, অর্থনৈতিক কারণ বললাম, সামরিক কারণ বললাম, রাজনৈতিক কারণ বললাম। ওকে, দেখো তাহলে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক আর তার সঙ্গে হচ্ছে প্রত্যয় কারণ আমি আলোচনা করলাম। ওকে, এরপরে আর একটা জাস্ট লাস্ট নোট ডাউন করে নেবে, সামাজিক ও ধর্মীয় কারণ। দেখো, এইটা হয়তো তোমাদের মনে হতে পারে স্যার এটাও কীভাবে কারণ হতে পারে। দেখো, এই কারণটা হয়তো আমাদের আমরা সাপোর্ট করব না এই কারণটাকে, কিন্তু এই কারণটাও কিন্তু সেই সময় তথাকথিত যে ধর্মীয় গোঁড়ামি তার এগেনস্টে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল, যার ফলশ্রুতি এই বিদ্রোহ। যেমন, ভালো করে শোনো, যে ওই ধর্মীয় কারণ বলতে পারি যে হিন্দু বিধবা বিবাহ আইন, সতীদাহ প্রথা রোধ, এই যে হচ্ছে স্ত্রী শিক্ষা, এই যে বা নারী শিক্ষার যে প্রচার, এইগুলো কি হয়, এইগুলো কিন্তু বলতে পারি যে তৎকালীন যে হিন্দু গোঁড়া সমাজ এই ব্যাপারগুলো কিন্তু মেনে নেয়নি। যদিও এই ব্যাপারগুলো কিন্তু একটা পজিটিভ ব্যাপার, এখানে কোনো শোষণ বা অন্য ব্যাপার নেই। এগুলো কোনো স্ত্রী শিক্ষা বলো বা সতীদাহ প্রথা রোধ বলো বা হিন্দু বিধবা বিবাহ, এগুলো কিন্তু প্রত্যেকটাই এখনকার দিক থেকে ভাবতে গেলে পজিটিভ। কিন্তু সেই সময় যে ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে যেহেতু এই ব্যাপারগুলো ডিসিশানগুলো ব্রিটিশ সরকার নিয়েছিল, তাদের ক্ষেত্রে মনে হয়েছিল যে এটা তাদের ধর্মের বিরুদ্ধে কাজ হচ্ছে। তো তাদের একটা তাদের একটা ইনফ্লুয়েন্সে এই বিদ্রোহ কিন্তু কিছুটা ত্বরান্বিত হয়। হয়েছে, বোঝা গেছে? এই কারণগুলো মোটামুটি আমাদের মনে রাখতে হবে, জেনে রাখতে হবে। এখনকার কিন্তু কোশ্চেনে একটু কারণ সম্পর্কে কিন্তু আমাদের জেনে রাখাটা প্রয়োজন, বা কারণটা একটু ডিটেলসে জানতে হয়। তাহলে আরেকবার বলে দিই, প্রত্যেক আজকে নোট ডাউন করেছো। তাহলে প্রধান কারণ কি বলতে পারি? প্রত্যক্ষ কারণ হিসাবে সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন, যার কার্তুজে উভয় রকম চর্বি মেশানোর ফলে উভয় ধর্মের একটা সংকটে পড়ে বলে মনে করা হতো বা গুজব ছড়ানো হয়েছিল। তারপর রাজনৈতিক কারণ, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি। ওকে, এরপরে রাজপরিবারের বিভিন্ন রায় বাহাদুর বলো, বিভিন্ন উপাধি বা বিভিন্ন ভাতা বন্ধ করে দেওয়া, হ্যাঁ কি না?
তারপরে সামরিক কারণ বেতন কম, পদোন্নতির সুযোগ কম, এবং কি যেখানে বলবে সেখানে যেতে হবে, এই নিয়ম হচ্ছে সামরিক কারণ, সিপাহীরা বিদ্রোহ করতে বাধ্য হয়। তারপরে অর্থনৈতিক কারণ, তুমি ভালো করে দেখে নাও যে মোটামুটি লর্ড কর্নওয়ালিস থেকে আরম্ভ করে ওই সময় পরপর বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক বিভিন্ন আইন বা ব্যবস্থা পাস হয়, যা চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি মহলওয়ারি নামে পরিচিত, তোমরা জানো, এগুলো বলা হয়েছিল। এগুলো ক্ষেত্রে কী হয়, কৃষকদের ওপর শোষণের মাত্রা বৃদ্ধি পায়। এবার সামাজিক ও ধর্মীয়করণ বলতে কী বললাম, এক্ষুনি ডিটেলস আলোচনা করলাম যে হিন্দু বিধবা বিবাহ আইন, সতীদাহ রোধ বা স্ত্রী শিক্ষা, এগুলো কি হয়েছিল সেই সময়কার উচ্চবর্ণীয় হিন্দুরা কিন্তু মেনে নিতে পারেনি। তো মেনে নিতে পারেনি বলতে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এই বিদ্রোহ কিন্তু দানা বেঁধেছিল। ওকে, অসুবিধা নেই। চলো, এরপরে আমাদের কিছু ডেট মনে রাখতে হবে, বা ডেট বা টাইম, যে ডেট আমাদের মহাবিদ্রোহ কীভাবে সংগঠিত হয়েছিল, কোন জায়গা থেকে শুরু হয়েছিল, সেগুলো কিন্তু আমাদের বলবে। ফার্স্ট হেডিং করো একটা পয়েন্ট, যে মহাবিদ্রোহের সূচনা, মহাবিদ্রোহের সূচনা, ওর সঙ্গে লিখে রাখো সূচনা ও প্রভাব বিস্তার, সূচনা ও প্রভাব বিস্তার। দেখো ভালো করে দেখে নাও। দেখো আমি বারবার বলছি যে আমি এরকমভাবে হিস্ট্রি খাতায় নোট ডাউন করতে পছন্দ করি। কম বেশি প্রত্যেকের কাছে হিস্ট্রি বুকস কিছু আছে বা জেনারেল স্টাডিজের কোনো বই আছে। আমার এই নোটস তারপরে তার সেই বই দুজনের দুটো টপিকের ওপর কম্বাইন করলে দেখবে একটা সুন্দর নোট রেডি হয়ে যায়। ওকে, চলো ফার্স্ট এবার যে ডেটগুলো আমাদের জানতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম কোন তারিখে মহাবিদ্রোহের সূচনা হয় বলতে পারবে, তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। বলা যাবে মহাবিদ্রোহ সালটা তো জানি আমরা 1857, কোন তারিখে কোথায় এই বিদ্রোহ ঘোষণা মানে শুরু হয়, কোনো আইডিয়া? আশা করি কিন্তু অনেকেই জানো। হ্যাঁ বলো। 29 না, 29 মার্চ, 29 মার্চ। ওকে, দেখো শরদিন্দু, তোমার এটা সাবজেক্ট, তোমার বলা উচিত 29 মার্চ 1857। ওকে, ডেটগুলো একটু ভালো করে জেনে নেওয়া দরকার। কয়েকটা ডেট আমি পরপর লেখাবো কীভাবে এই বিদ্রোহটা, কিছু দেশের সমস্ত অঞ্চল বলাটা ভুল হবে, কিন্তু একটা মানে একটা ভালো বৃহত্তর ক্ষেত্রে কিন্তু আত্মপ্রকাশ ঘটেছিল এই বিদ্রোহের। তাহলে এই 29শে মার্চ 1857 সাল কোথায় কী ঘটেছিল ভালো করে শোনো। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর সেরা ছাউনিতে মঙ্গল পাণ্ডে এই চর্বি মেশানো যে কার্তুজ, যেটা গুজব হতে পারে সত্যি হতে পারে, সেটা কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। অনেক ঐতিহাসিকবিদদের মতে এটা গুজব ছিল, অনেক ঐতিহাসিকবিদদের মতে না এটা সত্যি ছিল, যে হ্যাঁ এটা হচ্ছে করার চেষ্টা করা হয়েছিল। তো এটা এখন আমাদের ডিবেটেবল ব্যাপার। তবে সেই ক্ষেত্রে এই 29শে মার্চ এই চর্বি মেশানো কার্তুজ প্রথম মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে ব্যবহার করতে অসম্মত হয়। ওকে, সেই সময় অ্যান্টি ব্রিটিশ কিছু স্লোগান দেওয়া শুরু হয় ওই ব্যারাকপুর সেনা ছাউনিতে, এবং ঊর্ধ্বতন সেনা আধিকারিককে মঙ্গল পাণ্ডে হত্যা করে এই বিদ্রোহ সূচনা করে। ওকে, এই হলো ইনফরমেশান। নোট ডাউন করো কী ঘটেছিল, লিখে নাও পশ্চিমবঙ্গের, আচ্ছা তখন সেই সময় পশ্চিমবঙ্গ কথা লেখা ঠিক হবে না, জাস্ট লিখে নাও ব্যারাকপুর সেনা ছাউনি, ব্যারাকপুর সেনা ছাউনি, জাস্ট প্লেস লেখালাম। কার দ্বারা ঘটেছিল লিখে নাও মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে, হ্যাঁ কি না? মঙ্গল পাণ্ডে কী করেছিল আমি লেখাচ্ছি না, তোমরা নোট ডাউন করে নাও, যে তিনি প্রথম চর্বি মেশানো কার্তুজ ব্যবহারে অসম্মত হয়। ওকে, এবং লিখে নাও ঊর্ধ্বতন সেনা আধিকারিককে, ঊর্ধ্বতন সেনা আধিকারিককে খুব ইম্পর্টেন্ট কিন্তু, হত্যা করে এই বিদ্রোহের সূচনা করে, হত্যা করে এই বিদ্রোহের সূচনা করে, বিদ্রোহের সূচনা করে। হচ্ছে, তাহলে সূচনা হচ্ছে কবে? 29শে মার্চ 1857 সাল। কার দ্বারা হচ্ছে? মঙ্গল পাণ্ডে। কোথায় হচ্ছে? ব্যারাকপুরে। এই ইনফরমেশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। এর পরের ডেট লিখে নাও 10ই মে 1857, 10ই মে 1857। কোথায় কী ঘটেছিল কেউ বলতে পারবে? কোথায় কী ঘটেছিল, কোনো আইডিয়া? দেখো ব্যারাকপুরে তো হয়ে গেছিলো 29শে মার্চ, প্রায় তার 1.5 মাস পরে কোন সেনা ছাউনিতে এটা ঘটে? লিখে নাও উত্তরপ্রদেশের মিরাট সেনা ছাউনি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিরাট সেনা ছাউনি। ওকে,
এই মিরাট সেনা ছাউনিতে কিন্তু এই বিদ্রোহ লক্ষ্য করা যায়। সেখানেও কিন্তু দেখা যায় যে, বিশেষ আমি বলছি না, মানে আর ডিটেলসে কিছু বলছি না, এটুকু বলতে পারি যে ঊর্ধ্বতন সেনা আধিকারিককে কী করা হয়, হত্যা করা হয়। লিখে নাও, ঊর্ধ্বতন সেনা আধিকারিককে হত্যা করা হয়। ওকে, অসুবিধা নেই, ভালো করে শোনো। এরপরে দেখো, এই যে শুরু হলো 10ই মে, এর পরবর্তী কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রায় 11 থেকে 30 মে, অর্থাৎ সারা মে মাস জুড়ে মিরাট থেকে, ভালো করে শোনো, মিরাট থেকে এই বিদ্রোহী সিপাহীরা বা বিদ্রোহী ভারতীয় সেনারা মানে দিল্লিতে এসে পৌঁছায়। মিরাট থেকে দিল্লির বেশ কিছু ডিস্টেন্স আছে, প্রায় 45 কিলোমিটার ডিস্টেন্স। এই এসে কিন্তু মিরাট থেকে দিল্লিতে এসে পৌঁছায়। এবং দেখা যায়, ভালো করে শুনে নাও, যে সেই সময় দিল্লিতে কিন্তু মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, ভালো করে শোনো, দ্বিতীয় বাহাদুর শাহকে সামনে রেখে ওরা কিন্তু বিদ্রোহ করে এবং দিল্লি দখল করে ইংরেজদের কিন্তু ওই সময় নির্বিচারে হত্যা করা হয়। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। জাস্ট নোট ডাউন করে নাও যে 11 থেকে 30 মে, ওকে, 11 থেকে 30 মে নোট ডাউন করো। মিরাট থেকে সেনা কথাটা ঠিক হবে না, সিপাহীরা লেখো। মিরাট থেকে সিপাহীরা দিল্লি এসে পৌঁছায়। এটা হচ্ছে কোন সময়, জাস্ট মিরাটের পর। ওকে, মিরাট এসে এবার ওই সময় মোগল সম্রাট কে ছিল, ওই সময় মোগল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই দ্বিতীয় বাহাদুর শাহর কথা কিন্তু আমরা শুনে থাকবো বা জেনে থাকবো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। লিখে রাখো, মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সামনে রেখে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, সামনে রেখে সিপাহীরা নির্বিচারে দিল্লিতে ইংরেজ হত্যা করে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ইংরেজ হত্যা করে। এবার একটা কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়, সেই সময় এই দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু সিপাহীরা একটি বিশেষ উপাধি বা বিশেষ নামে ঘোষণা করে। এটা ব্যাকেটে লিখে রাখো, সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট ঘোষণা করেন। এটা কিন্তু কোশ্চেন আসে, লিখে নাও, দ্বিতীয় বাহাদুর শাহকে সিপাহীরা হিন্দুস্তানের সম্রাট ঘোষণা করে। দ্বিতীয় বাহাদুর শাহকে সিপাহীরা, নোট ডাউন করে নাও, যে হিন্দুস্তানের সম্রাট ঘোষণা করে। হয়েছে, নোট ডাউন করা হয়েছে। এই হলো তোমার 11 থেকে 30 মে মোটামুটি কী ঘটেছিল। এছাড়া দেখো, ভালো করে শোনো, এছাড়া শুধুমাত্র দিল্লিতে সীমাবদ্ধ থাকেনি, আমি বলছি তোমরা একটু নোট ডাউন করে নাও, যে ফিরোজপুর, আলিগড়, বেরেলি, শাহজাহানপুর এই বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়ে। ওকে, আমি আর লেখাচ্ছি না, প্রত্যেকে তোমার নোট ডাউন করো। এরপরে ফিরোজপুর, আলিগড়, বেরেলি, শাহজাহানপুরে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ওকে, জায়গাগুলোর নাম কিন্তু তোমরা একটু শুনে নোট ডাউন করে নাও, ইম্পর্ট্যান্ট কিন্তু। হয়েছে, বোঝা গেছে? একটা জিনিস ভালো করে শোনো, তাহলে বলা যায় যে এই টাইমটা, এই যে 11 থেকে 30 মে, এই টাইমটা কিন্তু বলা যায় যে সিপাহী বিদ্রোহ সফল হয়েছিল। এবং এই সিপাহী বিদ্রোহের সফলতা বলতে কি, যে এই যে ইংরেজদের পিছু হটা, ইংরেজদের ওপরে একটা আক্রমণ করা, এই ব্যাপারটা তৎকালীন পরাধীন ভারতে প্রথম এই বিদ্রোহ চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল যে হ্যাঁ, ভারতীয় সিপাহীরা বা ভারতীয়রা পারে করতে। তাহলে এই যে দিল্লিতে বিদ্রোহী সিপাহীদের সাফল্য, এটা কিন্তু উত্তর ও মধ্য ভারতের যে সিপাহীরা ছিল তাদের মনে ব্যাপক উদ্বুদ্ধ বা ব্যাপক সারা জায়গায়। এরপরে বিভিন্ন জায়গায় কিন্তু তবে বিভিন্ন জায়গায় একটা সঠিক নেতৃত্ব ছাড়াই কিন্তু, যে একটা নেতৃত্ব সমস্ত কিছু সম্পন্ন করে তা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্বের সাহায্যে কিন্তু এই বিদ্রোহ চলতে থাকে। ওকে, তাহলে আমি এটা দেখলাম কি, যে 11 থেকে 30 মে, অর্থাৎ মে মাসের 1857 সালের মে মাস। এরপরে দেখা যাচ্ছে যে জানার দরকার যেটা, জুন মাস 1857, সমগ্র জুন মাস জুড়ে কোথায় চলে,
দেখো ভালো করে শোনো, প্রথম ব্যারাকপুর, তারপরে মিরাট থেকে দিল্লি, দিল্লির পরে আলিগড়, ফিরোজপুর, বেরেলি, শাহজাহানপুর এরকম জায়গায় ছড়িয়ে পড়ছে। এরপর পরবর্তী জুন মাসে কোথায় সংগঠিত হয়? জুন মাসের 4 তারিখ লিখে নাও, 4 জুন সংগঠিত হয় কানপুর সেনা ছাউনি। নোট ডাউন করো, কানপুর সেনা ছাউনি। এইগুলো কিন্তু একটু মনে রাখা দরকার, বুঝতে পারলে? দেখো এই কেন মনে রাখা দরকার, এই সিকোয়েন্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কী সিকোয়েন্স? ব্যারাকপুর, মিরাট, দিল্লি, কানপুর, এই সিকোয়েন্স কিন্তু আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। হচ্ছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। তাহলে 4 জুন মাসের মধ্যে 4 জুন কানপুর সেনা ছাউনিতে বিদ্রোহ শুরু হয়। ওকে, এই কানপুর সেনা ছাউনিতে বিদ্রোহের পরবর্তী ক্ষেত্রে লিখে নাও, এই বিদ্রোহ কানপুর থেকে ঝাঁসি, এলাহাবাদ, ফৈজাবাদ, সুলতানপুর এসব জায়গায় ছড়িয়ে পড়ে। আমি লিখে দিচ্ছি, নোট ডাউন করো। এই বিদ্রোহ কানপুর থেকে ফৈজাবাদ, এলাহাবাদ, সুলতানপুর, লখনৌ, গোয়ালিয়রে ছড়িয়ে পড়ে। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু, বোঝা গেল? তাহলে দেখো একটা জায়গা থেকে কিন্তু এক একটা জায়গা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, বোঝা গেল? চলো ভালো করে নোট ডাউন করো, কোন কোন ব্রিটিশ মানে মারা যায়, ব্রিটিশের কিছু আধিকারিকের নাম কিন্তু আমায় জানতে হবে। লিখে নাও, লখনৌতে বিদ্রোহের সময়, নোট ডাউন করো, লখনৌতে বিদ্রোহের সময় হেনরি লরেন্স নিহত হন। তিনি কি ছিলেন? লিখে নাও, ব্রিটিশ আধিকারিক হেনরি লরেন্স নিহত হয়। ওকে, নাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কে মারা যায়, কোথায় মারা যায়? লখনৌতে বিদ্রোহের সময় কিন্তু মারা যায়। সেকেন্ড, কানপুরে, ভালো করে শোনো, এখানে কিন্তু কানপুরে ব্রিটিশরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল। বহু যুদ্ধের পরে কানপুরে মেজর জেনারেল হ্যাভলক নানা সাহেবকে কিন্তু পরাজিত করে দেয়। ওকে, আরেকটা জিনিস আমি ইনফরমেশানটা দিতে ভুলে গেলাম, এই কানপুরে দায়িত্ব বা নেতৃত্বে কে ছিল? নেতৃত্বে ছিল নানা সাহেব। ওকে, কিন্তু দেখা যায় যে এখানে প্রতিরোধ গড়ে তোলেন ব্রিটিশরা, এবং সেই সময় মেজর জেনারেল হ্যাভলক নানা সাহেবকে পরাজিত করে এই যে কানপুর সেনা ছাউনি আবার ব্রিটিশরা পুনর্দখল করে। লিখে নাও যে বহু যুদ্ধের পর মেজর জেনারেল হ্যাভলক নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাভলক নানা সাহেবকে পরাজিত করে কানপুর পুনর্দখল করে। কানপুর বলতে কানপুর সেনা ছাউনি, কানপুর পুনর্দখল করে। ওকে, এইখানে কিছুটা বলতে পারি যে মহাবিদ্রোহ যে শুরু হলো, এইখানে কিছুটা গিয়ে ভারতীয়রা একটু বাধা পেল প্রথম, অর্থাৎ যে 29শে মার্চ থেকে যে শুরু হয়েছিল, সেখানে যে একচ্ছত্রভাবে যে বেড়ে ওঠা, এইখানে প্রথম হ্যাভলকের কাছে গিয়ে একটু স্থগিত হয়েছিল। স্থগিত বলতে কি, সেখানে নানা সাহেবকে পরাজিত করার ফলে যে সেনা ছাউনি ভারতীয় সিপাহীরা দখল করেছিল, সেটা পুনরায় ব্রিটিশরা আবার অধিকৃত করলো। ওকে, কোনো অসুবিধা নেই। এরপরে ভালো করে লিখে রাখো, জুলাই সেপ্টেম্বর কিছু নোট ডাউন করে নিই, তারপরে আমরা অন্য টপিকে যাব। নেক্সট নোট ডাউন করো, জুলাই 1857। তাহলে জুলাইতে কি ঘটেছিল? নোট ডাউন করবে, জুলাই 1857, ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। তাহলে এই সময় কি হয়? কানপুরে তো হলো, কানপুরে দখল হলো, লখনৌতে হত্যা করা হলো, কানপুর আবার ব্রিটিশদের পুনর্দখল হলো। এরপরে কি হয়? নোট ডাউন করো, পাঞ্জাব, ইন্দোর সহ বিস্তীর্ণ অঞ্চলে, পাঞ্জাব, ইন্দোর সহ বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। দেখো, এটা কিন্তু কয়েক দিনের বিদ্রোহ তা কিন্তু নয়, এটা কিন্তু মার্চ মাস থেকে যদি ধরে নাও, তাহলে এটা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাহলে এটা বলা যায় এর কিন্তু স্থায়িত্বটা অনেক দিনই। ওকে, এমনকি পরপর লিখিয়ে বুঝবে যে কিভাবে
দেখো এই বিদ্রোহ তো আর সফল হয়নি, ব্যর্থ হয়েছিল বা ইংরেজরা এটাকে প্রতিহত করেছিল। তবে কখন প্রতিহত করেছিল, প্রতিহত করার উপায় কী ছিল, এটা কিন্তু আমার জেনে নেওয়া দরকার। হয়েছে, তাহলে জুলাইয়ের পর নেক্সট লেখো সেপ্টেম্বর। সেপ্টেম্বর 1857। দেখো সেপ্টেম্বর 57 কী ঘটে, এই সময় দিল্লিতে গোটা মে মাস জুন মাস ধরে দিল্লির ওপর দাপট দেখা সিপাহীরা, কিন্তু সেপ্টেম্বর মাসে, ভালো করে শোনো, সেপ্টেম্বর মাসে ইংরেজরা দিল্লি পুনরুদ্ধার করে। খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করো, ইংরেজরা দিল্লি পুনর্দখল করে বা পুনরুদ্ধার করে, পুনর্দখল করে। তাহলে আস্তে আস্তে এটা বুঝতে পারছো যে কানপুর কিন্তু অলরেডি ইংরেজরা চলে গেল, দিল্লিও চলে গেল, তাহলে ইংরেজরাও আস্তে আস্তে কিন্তু ফাইট ব্যাক করেছিল ওই টাইমে। হয়েছে, চলো নেক্সট নোট ডাউন করবে অক্টোবর। একটু সিকোয়েন্সগুলো জেনে নেওয়া দরকার আমাদের। অক্টোবর 1857, নোট ডাউন করো। ওই সময় কোটা রাজ্যে বিদ্রোহ শুরু হয় এবং ব্যাপক সাড়া পাওয়া যায়। লিখে নাও, কোটা রাজ্যে বিদ্রোহ শুরু হয়, বিদ্রোহ শুরু হয়। শুধু কোটা রাজ্যে বিদ্রোহ শুরু হয় না, ওর সঙ্গে নোট ডাউন করে নাও, বিদ্রোহ শুরু হয় এবং ব্যাপক সাড়া পাওয়া যায়। ওকে, কোনো অসুবিধা নেই। চলো এরপরে দেখো, ভালো করে শোনো, এরপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে একদম ওই বছর অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে বিদ্রোহ চলেছিল, তবে বিদ্রোহ তেজ বা বিদ্রোহের যে ব্যাপক প্রগতিটা প্রথমে লক্ষ্য করা গেছিলো সেটা অনেকাংশেই কিন্তু কমে যায়। এরপর নোট ডাউন করো মার্চ 1858, পরের বছরের মার্চ মাস। এখানে কি হয় নোট ডাউন করবে, যে ইংরেজরা লখনৌ পুনর্দখল করে, ইংরেজরা লখনৌ পুনর্দখল করে। তাহলে তোমরা সিকোয়েন্স দেখে বুঝতেই পারছো যে আস্তে আস্তে বিদ্রোহের দাপট অনেকটাই কিন্তু কমে আসছে। এই সিকোয়েন্সগুলো পড়লে কিন্তু আমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো এরপরে কি হয়, এপ্রিল 1858। এই এপ্রিল কি হয়, ঝাঁসির নাম আশা করি শুনেছো, সিনেমাটির নামও হয়। এই ঝাঁসির রানী কি হয়, ইংরেজদের কাছে পরাজিত হয়। নোট ডাউন করো, ঝাঁসি ইংরেজদের নিকট পরাজিত হয়, ইংরেজদের নিকট পরাজিত হয়। তাহলে দেখো আস্তে আস্তে এই ব্যাপার থেকে পরাজয়ের ব্যাপারটা কিন্তু আমাদের সামনে উঠে আসছে। এই যত পরাজয় হবে তত কিন্তু নেতৃত্বটা পিছিয়ে যাবে বা নেতৃত্ব অভাব লক্ষ্য করা যাবে, এবং এই বিদ্রোহ সম্পূর্ণভাবে কী হয়ে যায়, সম্পূর্ণভাবে আমাদের বলতে পারি যে সীমিত হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। ওকে, চলো একদম যদি বলা যায় এরপরে এই গোটা বছর সমগ্র ভারতে কিছু কিছু ক্ষেত্রে বিদ্রোহ দানা বাঁধলেও সেরকম ব্যাপক সাড়া আর পাওয়া যায়নি। তাহলে বলা যায় যে ডিসেম্বর 2000 বলছি, 1858। এখানে কি ডিসেম্বর মাসে কি হয়, যে ইংরেজরা পুনরায় সমগ্র ভারতবর্ষ অধিকার করে নেয়। নোট ডাউন করো, ইংরেজরা পুনরায় সমগ্র ভারত অধিকার করে নেয়। তাহলে বলতে পারি মোটামুটি এই অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত এই বিদ্রোহ ভারতের বিভিন্ন অঞ্চলে দানা বাঁধলেও তারপরে আর সেরকম যোগ্য নেতৃত্বের হয় বা অন্য কারণ, আমি পরাজয়ের কারণগুলো বা এই বিদ্রোহ ব্যর্থতার কারণগুলো আমি বলবো। তো এই সমস্ত কারণে কি হয়, সেই মতো আর সফলভাবে এগোতে পারেনি, এবং দেখা যায় যে 1858 সালের মধ্যেই এই বিদ্রোহ সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় বা চুপ হয়ে যায়, এবং ইংরেজরা পুনরায় সমগ্র ভারত যেভাবে চালাচ্ছিল, যেভাবে হচ্ছিল সেভাবে কিন্তু আবার শুরু করে। ওকে, সে মতো কিন্তু আর কোনো বিদ্রোহ কিন্তু সেইভাবে আর হয়নি। হয়েছে, এবার চলো, এবার যেটা আমার লেখার দরকার বা জানার দরকার, এবার এই যে এতগুলো আমি বললাম যে 29শে মার্চ 1857 সাল থেকে প্রায় এই ডিসেম্বর 1858, প্রায় বলতে গেলে যে গোটা 1.5 বছর 2 বছরের ব্যাপার। এখানে ভালো করে শোনো, এখানে কোন জায়গায় কোন নেতা ছিল, কোন সময়কালে এই বিদ্রোহ হয়েছিল, তাকে বিদ্রোহ দমন করে কোন ব্রিটিশ সেনাপতি, এটাও কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট। ও আমি এটাকে একটু তোমাদেরকে নোট ডাউন করে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ওকে, ভালো করে দেখো যে ছকটা বলছি, এই ছকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো কী লিখবে, লিখে নাও যে মহাবিদ্রোহের নেতৃত্ব। দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রচুর প্রশ্ন আসে, এটাই কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। আগে সিকোয়েন্সগুলো শুধু কনসেপ্ট ক্লিয়ারের জন্য, এই যে লেখাবো যেটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কীভাবে লিখবে, একটা লেখো স্থান, ফার্স্ট একটা জায়গায় লিখবে স্থান, সেকেন্ড লিখবে যে নেতা বা নেতৃত্ব,
নেতৃত্ব, নেক্সট লিখবে সময়কাল, সময়কাল, লাস্ট একটা লাইন লেখো যে দমনকারী ব্রিটিশ। ওকে, এরকমভাবে প্রত্যেকে নোট ডাউন করেছো। তাহলে কীভাবে লেখাবো যে কোন স্থানে কে নেতৃত্ব দেয়, কোন সময় এটা এই বিদ্রোহ ঘটে, আর ব্রিটিশদের মধ্যে কোন সেনাপতি বা কোন গভর্নর জেনারেল কথা ঠিক হবে না, বা কোন মেজর জেনারেল এই স্থানে এই নেতৃত্বকে দমন করে। এই সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট 1 নম্বর সেটা হচ্ছে দিল্লি। তোমার এক্ষুনি বলা উচিত, আমি বললাম যে দিল্লিতে কে নেতৃত্ব দেন, বলা হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ। ভেরি গুড, নোট ডাউন করো, দ্বিতীয় বাহাদুর শাহ। তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি দ্বিতীয় বাহাদুর শাহ হিন্দুস্তানের সম্রাট এর ওপর গুরুত্ব দিলেও আর একজন নেতার নাম কিন্তু অগ্রাহ্য করতে পারি না। উনি হচ্ছে বখত খান। এই বখত খান কী করেছিলেন, ইনি কিন্তু মিরাটে প্রধান বিদ্রোহটা শুরু করেছিলেন, এবং এই বখত খানই কিন্তু সেনাবাহিনীকে বা সিপাহীদের মিরাট থেকে দিল্লিতে নিয়ে আসেন। তো বখত খানকে কিন্তু আমরা রাখতেই হবে। এবার সময়কাল কি হবে, সময়কাল বলতে পারি মে 1857 সাল, হ্যাঁ কি না? এবার ভালো করে শোনো, দমনকারীকে লিখে রাখো নিকলসন ও হার্ডসন। ওকে, এর তারিখটা একটু লিখে রাখা দরকার যে সেপ্টেম্বর 1857, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে এই বিদ্রোহ দমন করা হয়। বুঝতে পারলে? দেখো আমি আর ডিটেলসে লেখাচ্ছি না, এই ছক মনে রাখলে কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে। ওকে, চলো নেক্সট। কানপুরের নেতৃত্বকে আমি কিন্তু বলেছি, বলা উচিত, বলো কানপুরে কে নেতৃত্ব দেয়? নানা সাহেব, একদমই তাই, নানা সাহেব। আমি ওখানে লেখাইনি কিন্তু মুখে বলেছি নানা সাহেব। আর একজন কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো তাঁতিয়া টোপি। নাম কিন্তু তোমরা শুনেছো প্রত্যেকে, তাঁতিয়া টোপি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মহাবিদ্যালয় থেকে আসে, যে কোন জায়গায় কে নেতৃত্ব দেয়। হয়েছে, লিখে রাখো জুন 1857। সময়কাল কে দমন করে, লিখে রাখো কলিন ক্যাম্বেল। এই কলিন ক্যাম্বেল কিন্তু দেখো ব্রিটিশ হলেও প্রশংসা করতে মানে লাভ নেই, ইনি কিন্তু যথেষ্টভাবে এই বিদ্রোহ দমন করেছিলেন, এই কলিন ক্যাম্বেল। শুধু এইখানে কানপুরে নয়, পরবর্তীকালে যখন আমি বেরেলি লখনউ পড়ব তখনও কিন্তু এই কলিন ক্যাম্বেলের নাম শুনবো। তাহলে দেখা যায় যে এই ব্রিটিশ বিভিন্ন অফিসারদের মধ্যে এই কলিন ক্যাম্বেল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই মহাবিদ্রোহ দমন করতে। ওকে, বিশেষ করে ইউপিতে। হচ্ছে কানপুর। নেক্সট নোট ডাউন করো বেরিলি, যেটা বর্তমানে রায়বেরেলি নামে পরিচিত। বেরিলিতে কে ছিল, লিখে রাখো খান বাহাদুর খান। ওকে, কোন সময়? একইভাবে জুন 1857। দেখো সিকোয়েন্স বলাই আছে, একইভাবে লিখে নাও যে কলিন ক্যাম্বেল। আমি আর লেখাচ্ছি না, কলিন ক্যাম্বেল। ওকে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে লখনৌকে লিখে রাখো বেগম হজরত মহল। ওকে, বেগম হজরত মহল। ওর সঙ্গে সহযোগী একজন নেতৃত্ব ছিল, লিখে রাখো বীরজিস কাদির। দেখো যতটা ইনফরমেশান আমার জানা বা দেওয়ার দরকার আমি করছি, এরপরে যদি তোমাদের মনে হয় যে আরও কোনো ইনফরমেশান আছে তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো। হচ্ছে, এটাও নোট ডাউন করবে জুন 1857। এখানেও কিন্তু দমনকারী ইংরেজ হলো কলিন ক্যাম্বেল। ওকে, কোনো অসুবিধা নেই। এরপরে নেক্সট নোট ডাউন করবে ঝাঁসি। বলো ঝাঁসিতে কে নেতৃত্ব দেয়, এটা কেউ জানা উচিত, বহু সিনেমা বা এই নিয়ে হয়েছে, বলা উচিত। কে? রানী লক্ষ্মীবাই। হচ্ছে, এটাও কোন টাইমে? একই ব্যাপার, কারণ এই একটা সময়ের মধ্যে কিন্তু গোটা উত্তর ওই প্রদেশের অঞ্চলগুলো কিন্তু ছড়িয়ে পড়ে। এখানে কে দমন করেন, লিখে রাখো জেনারেল
লিখে রাখো জেনারেল হিউরোজ। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। এরপরে ভালো করে শোনো, এরপরে ঝাঁসি হলো, ঝাঁসির পর প্রত্যেকে লিখবে জগদীশপুর। এই জগদীশপুর কোন জায়গায় অবস্থিত? এটা কিন্তু বিহারে অবস্থিত। এর নেতৃত্বের নাম আমরা জানি, কোশ্চেনেও এসছিল, লিখে রাখো কুনওয়ার সিং অমর সিং। লিখে রাখো কুনওয়ার সিং ও অমর সিং। এটা কিন্তু কোশ্চেনে এসেছিল WBCS প্রিলিমিনারিতে, যে বিহারের জগদীশপুরে মহাবিদ্যের নেতৃত্ব কে দিয়েছিল? কুনওয়ার সিং অমর সিং। ওকে, এটাও কিন্তু 12ই জুন 1857 বা জুনের 1857। এখানে কে এটা দমন করেছিল? এটা দমন করেছিল মেজর উইলিয়াম টেলর। লিখে রাখো মেজর উইলিয়াম টেলর। ওকে, অসুবিধা নেই। দেখো এই সিকোয়েন্সগুলো ফলো করো, দেখবে তুমি পরপর স্থান ওয়াইজ নেতৃত্ব, সময়কাল, দমনকারী বিদ্রোহ, আমাদের মানে দমনকারী ব্রিটিশ সেনাপতি, এটা কিন্তু হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। নেক্সট দেখো একইভাবে করবে। কি লাস্ট লিখলাম, বলো? লাস্ট লিখলাম হচ্ছে জগদীশপুর। নেক্সট নোট ডাউন করবে ফৈজাবাদ। ফৈজাবাদ বলতে কোন জায়গা, কেউ বলতে পারবে? ফৈজাবাদ বলতে কোন জায়গা? ফৈজাবাদ মানে কিন্তু যেটা অযোধ্যা, অযোধ্যার ফৈজাবাদ কিন্তু একই জায়গা। লিখে রাখো মৌলবী আহমেদ উল্লাহ। ওকে, এটা কোন সময়? একই ব্যাপার, জুন 1857। তবে একটা জিনিস বলে রাখি, এক্ষেত্রে ব্রিটিশকে মানে কোন ব্রিটিশ সেনাপতি দমন করে এই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঐতিহাসিকবিদদের মতে যে সঠিক নেতৃত্বের অভাবে এই ক্ষেত্রের বিদ্রোহ এমনি সাধারণ ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে সীমিত হয়ে যায়। তো এখানে কোনো দমনকারী বিদ্রোহের নাম কিন্তু উল্লেখ করা নেই। এরপরে চলো এলাহাবাদ। কেউ বলতে পারবে এলাহাবাদে কার নেতৃত্বে মহাবিদ্রোহ ঘটেছিল? এটা কিন্তু কোশ্চেন এসেছিল, এই কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফুড এসআইয়ের পরীক্ষায় এসেছিল, WBCS প্রিলিমিনারি, WBCS মেন্স কিন্তু খুব এসেছিল। এলাহাবাদ, কারো কোনো আইডিয়া আছে এলাহাবাদে কোন নেতৃত্বের উপস্থিতিতে এই বিদ্রোহ ঘটে? লিখে রাখো লিয়াকত আলী। ওকে, কোন সময়? একই ব্যাপার, জুন 1857 সাল। কে এই বিদ্রোহ দমন করেন? লিখে রাখো কর্নেল নীল। ওকে, অসুবিধা নেই। চলো এরপরে লাস্ট নোট ডাউন করবে গোয়ালিয়র। এই গোয়ালিয়রে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে। গোয়ালিয়র কোন রাজ্যে অবস্থিত? বলতে পারবে কেউ? গোয়ালিয়র কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। তাহলে এই গোয়ালিয়রে কে করেন? দেখো গোয়ালিয়রে তাঁতিয়া টোপি অ্যাকচুয়ালি কোন জায়গাকার বলা উচিত? কানপুরের। এই তাঁতিয়া টোপি গোপনে গোয়ালিয়রের লক্ষ্মীবাইকে সাহায্য করেন। লিখে রাখো লক্ষ্মীবাই। লিখে রাখো লক্ষ্মীবাইকে সাহায্য করেন তাঁতিয়া টোপি। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লক্ষ্মীবাই তাকে সাহায্য করেন কে? তাঁতিয়া টোপি। কোন সময়? লিখে রাখো একই টাইম নেই, যে জুন থেকে সেপ্টেম্বর 1857। এরও কোনো দমনকারী কোনো ব্রিটিশের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঐতিহাসিকবিদদের মতে যে এখানেও লক্ষ্মীবাইয়ের অনুপস্থিতিতে এই বিদ্রোহ কিন্তু সম্পূর্ণভাবে থেমে যায়। ওকে, অসুবিধা নেই, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? চলো এরপরে যেটা আমাদের জানার দরকার, যে এই যে বিদ্রোহ তো ব্যর্থ হলো। ব্যর্থ বলতে টাইমের সঙ্গে সঙ্গে যখন ব্রিটিশরা আবার পুনর্দখল করলো, এটা তো ব্যর্থ হলো। ব্যর্থর কারণ কি? ব্যর্থতার কারণ কি একটু নোট ডাউন করে নেওয়া দরকার। নোট ডাউন করো যে এই মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। দেখো এক লাইন করে লেখাবো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এরকমভাবে ডিটেলসে আসে। MCQতে কিন্তু এরকম কোশ্চেন ইম্পর্টেন্ট। দেখো ভালো করে শোনো, তোমাদের কি মনে হয় এর ব্যর্থতার কারণ কি হতে পারে? বলতে পারবে ব্যর্থতার কারণ কি হতে পারে? তোমার কি মনে হয়? একটা পয়েন্ট বলো। অর্থনৈতিক কারণ হতে পারে।
অর্থনৈতিক সঠিক নেতৃত্বের অভাব। অর্থনৈতিক কারণ বলা যায় না, বিদ্রোহের ক্ষেত্রে অর্থনৈতিক কারণটা হয়তো ঠিক নয়, কিন্তু সঠিক নেতৃত্বের অভাব একদমই কারেক্ট, যে সঠিক নেতৃত্ব দেখা যায়নি গোটা সমগ্র ভারতবর্ষ জুড়ে। তার থেকে একটা ইম্পর্ট্যান্ট কারণ কী জানো, সেটা হচ্ছে আমি পয়েন্টগুলো লেখাচ্ছি, তারপর ডিটেলসে বলছি ব্যাখ্যা। ফার্স্ট 1 নম্বর লিখে রাখো আঞ্চলিক সীমাবদ্ধতা। আঞ্চলিক সীমাবদ্ধতা ভালো করে দেখো, আমি যে জায়গাগুলো বলেছি এর মধ্যে কোথাও সাউথ ইন্ডিয়া বা নর্থ ইস্ট ইন্ডিয়ার কথা উল্লেখ আছে? তা কিন্তু নেই। ভালো করে শোনো, এটা এখানে কিন্তু বলা যাচ্ছে মেনলি ইউপি, বিহার, দিল্লি, এই সমস্ত অংশটাই কিন্তু এই বিদ্রোহ ঘটেছিল। তাহলে দেখা যাচ্ছে যে ভারতের উত্তর পশ্চিম ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারত, এগুলোতে কিন্তু এই বিদ্রোহ দেখাই যায়নি। তাহলে বলা যায় না যে এটা সমগ্র ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল, তা কিন্তু নয়। ওকে, হ্যাঁ কি না, এটা হচ্ছে আঞ্চলিক সীমাবদ্ধতা। সেকেন্ড পয়েন্ট নোট ডাউন করবে, খুব ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু একটা সাম্প্রদায়িকতার ব্যাপার আছে, সেটা হচ্ছে শিখ ও গোর্খা। ভালো করে শোনো, আমি যখন প্রথম আরম্ভ করি তখন কি বললাম, এনফিল্ড রাইফেলের ব্যবহার। এখানে কাদের নিয়ে সমস্যা হচ্ছিল? এখানে সমস্যা হচ্ছিল কাদের নিয়ে? এখানে হিন্দু ও মুসলিমদের নিয়ে, তাদের নিজেদের ধর্ম সংকটে বলে তারা অস্বীকার করেছিল। কিন্তু শিখ বা গোর্খায় তো এই নিয়ে কোনো সমস্যা হয়নি। তা লিখে নাও যে শিখ ও গোর্খা সৈন্যরা বিদ্রোহ দমনে সাহায্য করে, বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করে। ব্যাপারটা বুঝতে পারলে? দেখো, এই হচ্ছে ভারতীয়দের কোনো স্বাধীনতার আন্দোলন বা কোনো জায়গায় সমস্যা, ইংরেজের সাহায্য করে। যখনই কোনো ব্যাপার হয় অপর দিক থেকে কোনো না কোনো ভারতীয়রাই ব্রিটিশদের সাহায্য করে আমাদের স্বাধীনতার ইতিহাসকে আরও বেশি লেন্দি করে দেয়। হ্যাঁ কি না? যেহেতু তখন হিন্দু মুসলিম একত্রে এগেনস্টে ছিল এই কার্তুজ ব্যবহারের, কিন্তু শিখ বা গোর্খাদের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া থাকেনি, তাই শিখ ও গোর্খারা সম্পূর্ণভাবে ইংরেজদের সহযোগিতা করে। কথাটা বোঝা গেল? নেক্সট 3 নম্বর পয়েন্ট লেখো, যোগ্য নেতৃত্বের অভাব। যে পয়েন্টটা তুমি বললে, যোগ্য নেতৃত্বের অভাব, একদমই তাই। দেখো, ভালো করে শুনে রাখো, তখন তো কমিউনিকেশান সিস্টেম এতটা উন্নত ছিল না। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নেতৃত্বকে দেখতে পাচ্ছি। নেতৃত্বরা দেখা যাচ্ছে যে এদের সিপাহী বিদ্রোহের বা এদের যে লক্ষ্যটা, সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কেউ কারোর ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছে, কেউ সেনাদের কথা ভাবছে, কেউ কৃষকদের কথা ভাবছে, বা কেউ রাজপরিবারের সঙ্গে যে ঠিক হয়নি বা ভালো কিছু হয়নি তার এগেনস্টে প্রতিবাদ করছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিদ্রোহ ঘটলেও বিদ্রোহের কারণ সব জায়গায় এক ছিল না। তাই যোগ্য নেতৃত্ব বলতে পারি অভাব। এই যোগ্য নেতৃত্বের অভাবে কি হয়, বিভিন্ন সেনাপতি ক্যাম্পবেল, নিকলসন, লরেন্স, এরা কি হয়, পুরোপুরিভাবে দমন করে। আর দেখা যায় যে নানা সাহেব, তাঁতিয়া টোপি বা লক্ষ্মীবাই, যাদের কথা আমি বলি, এদের তুলনায় এই সমস্ত ব্রিটিশ সেনাপতিরা অনেক বেশি যুদ্ধ পারদর্শী বা দক্ষ ছিলেন। এই কারণে কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হয়। ওকে, চলো নেক্সট থার্ড পয়েন্ট লিখতে পারো, যে দেশীয় রাজাদের অসহযোগিতা। দেশীয় রাজাদের অসহযোগিতা, এই ব্যাপারটাকে যত আমরা পড়বো, এগোবো স্বাধীনতার ইতিহাস, তত দেখতে পারবো যে স্বাধীনতার ইতিহাসে অসহযোগিতা কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতা বিভিন্ন নেতৃত্বকে অসহযোগিতা করে, এটা দেখাই যায়। তো সেই সময় দেখা যায় যে গোয়ালিয়রের সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, নেপালের জং বাহাদুর, এরা কিন্তু দেশীয় রাজারা কিন্তু ব্রিটিশদের পক্ষে ছিল। ব্যাকের জায়গাগুলোর নাম লিখে নাও। নেপালের জং বাহাদুর নাম লেখো, এগুলো কিন্তু কোশ্চেনে আসে। জং বাহাদুর, হায়দ্রাবাদের নিজাম, গোয়ালিয়রের সিন্ধিয়া, কাশ্মীর ও যোধপুরের রাজারা, লিখে নাও, কাশ্মীর ও যোধপুরের রাজারা ব্রিটিশদের সাহায্য করে। দেখো, ব্রিটিশদের সাহায্য মানেই আমরা বলতে পারি যে সিপাহীদের অসহযোগিতা। ওকে, তাহলে ভারতের মধ্যেই যদি রাজারা যদি সহযোগিতা করে, তাহলে কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হতে বাধ্য। ওকে, লাস্ট একটা পয়েন্ট লিখে রাখো, আধুনিক অস্ত্রের অভাব, যেটা ব্রিটিশদের মধ্যে ছিল, ভারতের মধ্যে ছিল না। আধুনিক অস্ত্রের অভাব, আশা করি সমস্যা নেই। এই হচ্ছে বলতে পারি যে ব্যর্থতার কারণ। ওকে, এই হচ্ছে ব্যর্থতার কারণ।
এবার যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা কোশ্চেন কিন্তু আসে, কি কোশ্চেন, যে মহাবিদ্রোহ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকবিদ, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী বা বিভিন্ন মানুষের কি মতামত ছিল। এই মতামত বা এই কোটেশানগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট। ভালো করে শুনে নাও, এই মতামতগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এইগুলো কিন্তু একটু আমাদের জানতে হবে। লিখে নাও বিভিন্ন মতামত, নেক্সট হেডিং করো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন মতামত। প্রত্যেককে বলছি হিস্ট্রি খাতা বানাও, এগুলো কিন্তু কম্পিটিটিভ হিসাবে জিকে হিসাবে ইউজ করা হয়। বিভিন্ন মতামত, বিভিন্ন মতামত। দেখো, যখন কোনো কিছু একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে, বিভিন্ন ঐতিহাসিকবিদ বা বিভিন্ন সেই সময়কার বুদ্ধিজীবী বা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এই সম্বন্ধে কিন্তু মতামত ব্যক্ত করেন। এই কোটেশানগুলো, এক্স্যাক্ট কোটেশানগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, ফার্স্ট ডক্টর তারাচাঁদ কী বলেছিলেন? ডক্টর তারাচাঁদ এই সম্পর্কে কি বলেছিলেন ভালো করে নোট ডাউন করবে। ইনি বলেছিলেন মধ্যযুগীয় এই বিদ্রোহ ছিল, ভালো করে শোনো, মধ্যযুগীয় কিন্তু উল্লেখ করেছে কথাটা, মধ্যযুগীয় এই বিদ্রোহ ছিল মূলত ক্ষমতাচ্যুত শ্রেণীর ক্ষমতা পুনর্দখলের চেষ্টা। লিখে নাও, মধ্যযুগীয় এই বিদ্রোহ ছিল ক্ষমতাচ্যুত শ্রেণীর ক্ষমতা পুনর্দখলের প্রচেষ্টা, ক্ষমতা পুনর্দখলের বা পুনরুদ্ধারের, যেটা বলতে পারো, পুনরুদ্ধার কথাটাই ভালো শোনায়, পুনরুদ্ধারের প্রচেষ্টা। এবার ভালো করে একটা জিনিস বুঝে দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ কোটেশন বাই ডক্টর তারাচাঁদ। এই যে মধ্যযুগীয় এই বিদ্রোহ ক্ষমতাচ্যুত শ্রেণীর কথা বলা হয়েছে, এখানে ক্ষমতাচ্যুত শ্রেণী বলতে কাদের কথা বলা হয়েছে বলতে পারবে? ইনি কাদের উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন? কারো কোনো আইডিয়া? ইনি তো এই কথাটা বললেন, কিন্তু কাকে উদ্দেশ্য করে এই কথাটা বললেন বা কোন শ্রেণীকে উদ্দেশ্য করে বললেন বলা যাবে? বলতে পারবে কাদের উদ্দেশ্য করে বললেন? উনি বললেন সেই সমস্ত রাজাদের যারা ব্রিটিশদের থেকে সত্ত্ববিলোপ নীতি বা অধীনতামূলক মিত্রতা নীতির সাহায্যে নিজের ক্ষমতা হারিয়ে ফেলেছে, তারা দেখো হঠাৎ করে যখন এই বিদ্রোহে জড়িয়ে পড়ছে, তখন ঐতিহাসিকবিদরা এটা মত প্রকাশ করতেই পারে যে নিজেদের ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্যই কিন্তু এই বিদ্রোহে তাদের অংশগ্রহণ, সেনাদের সঙ্গে কিন্তু তাদের কোনো লেনাদেনা ছিল না। বুঝতে পারলে? তাহলে ওদের উদ্দেশ্য করে বা ওদেরকে ইন্ডিকেট করে কিন্তু ইনডাইরেক্টলি ইনি এই কথাটা বলেছিলেন। ওকে, অসুবিধা নেই, চলো এরপর লেখো বীর সাভারকর। বীর সাভারকর কি বলেছিলেন নোট ডাউন করো, যে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, খুব ইম্পর্ট্যান্ট কোটেশান, ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, এটা কিন্তু মনে রাখো। 16 সাল 17 সাল এই 2 বছরের সিজিএলে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যে প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছে। ওকে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। চলো নেক্সট লিখে রাখো যে টি.আর. হোমস, দেখো এই কোটগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টি.আর. হোমস কি বলেছেন? সভ্যতা ও বর্বরতার মধ্যবর্তী দ্বন্দ্ব, এই বিদ্রোহকে বলেছেন সভ্যতা ও বর্বরতার মধ্যবর্তী দ্বন্দ্ব। ওকে, ইম্পর্ট্যান্ট কিন্তু প্রত্যেকটা কোটেশান কিন্তু ইম্পর্ট্যান্ট, কে বলেছেন, কি কোটেশান বলেছেন, বোঝা গেছে? চলো লিখে রাখো লিডিস ছিলেন হচ্ছে তো ব্রিটিশ একজন ঐতিহাসিকবিদ। লিডিস কি বলেছেন? খ্রিস্টানদের বিরুদ্ধে উন্মত্ত ধর্মবাদীদের যুদ্ধ। নোট ডাউন করো, খ্রিস্টানদের বিরুদ্ধে উন্মত্ত ধর্মবাদীদের যুদ্ধ। তাহলে এটা কোন জিনিসটাকে ইন্ডিকেট করেছে তোমাদের বলা উচিত? এটা কোন জিনিসটাকে ইন্ডিকেট করেছে? দেখো নিশ্চয়ই কোনো রাজাদের ব্যাপারকে বলেনি,
সেই সময় বিভিন্ন যে হিন্দু গোঁড়ার যে ডিসিশানগুলো ছিল, তাদের যে ডিসিশানগুলোকে তুলে নিয়ে যে রোধ করা হচ্ছে, যেমন হিন্দুদের ক্ষেত্রে বলতে পারি যে স্ত্রী শিক্ষা বা সতীদাহ প্রথা রোধ, এইগুলো কারা করছে? ব্রিটিশরা করছে, যেটা খ্রিস্টান বলতে পারি। তাহলে এদের বিরুদ্ধে যে ধর্মীয় যে গোঁড়া উচ্চবর্ণে হিন্দুরা রয়েছে, তাদের যে বিদ্রোহের ব্যাপারটা, তারা কিন্তু ইনভলভ হয়নি। তাদের যে প্রত্যক্ষ মদত, এই মদতটাকে কিন্তু লিরিস এইভাবে ব্যাখ্যা করেছেন। ওকে, চলো নেক্সট লেখো অ্যাটকিনসন। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা কথা বলে গেছেন অ্যাটকিনসন কি বলে গেছেন এই সম্পর্কে লিখে রাখো। এক্ষেত্রে আমরা মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারিনি। লিখে নাও, খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যিনি অ্যাটকিনসন বলে গেছেন। এক্ষেত্রে আমরা মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারিনি। হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারিনি। ওকে, প্রত্যেকটা মত কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। লিখে রাখো, নেক্সট নোট ডাউন করো। ডক্টর ডিসরেলি কি বলেছেন লিখে রাখুন। একটি জাতীয় বিদ্রোহ। ওকে, মোটামুটি দেখো এই সমস্ত কোটেশনগুলো আমাদের একটু মনে রাখতে হবে। হচ্ছে আর একটা জাস্ট লিখে রাখো যে সৈয়দ আহমেদ খান, জাস্ট লিখে রাখো সৈয়দ আহমেদ খান কি বলে গেছেন এই মহাবিদ্রোহ সম্পর্কে লিখে রাখো যে এই বিদ্রোহের কারণগুলির জন্য ব্রিটিশ ও মুসলিমদের মিটমাটের দরকার হয়ে পড়েছিল। খুব ইম্পর্ট্যান্ট, লিখে রাখো এই বিদ্রোহের কারণগুলির জন্য ব্রিটিশ ও মুসলমানদের মিটমাটের দরকার হয়ে পড়েছিল। ওকে, এই কোটেশনগুলো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট। আশা করি প্রত্যেকে নোট ডাউন করেছো। দেখো, তাহলে আমরা প্রথম থেকে কী পড়লাম যে বিদ্রোহের কারণ, বিদ্রোহে কীভাবে বিস্তার করেছিল, বিদ্রোহে বিস্তারের সঙ্গে সঙ্গে কীভাবে সেটাকে দমন করতে কোন কোন ব্রিটিশ সেনাপতিরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, তারপরে সেই বিদ্রোহের ব্যর্থতার কারণ, বিদ্রোহ সম্পর্কে বিভিন্ন মতামত। ওকে, দেখো এই হচ্ছে আমাদের আজকের টপিক। এরপরেরটা শুনে রাখো, এরপরেরটা আমি কিছু লেখাবো না, শুধু বলে রাখি, শুনে নাও যে এই যে বিদ্রোহ হলো, আমরা ব্যর্থ বলি সফল বলি পরের ব্যাপার। এই বিদ্রোহের ফলাফল কী ছিল ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। এই বিদ্রোহের ফলাফল আছে, একটু লিখে নাও, একটা পয়েন্ট লিখে নাও, তাহলে সুবিধা হবে, তাহলে আমার বলতেও সুবিধা হবে। নোট ডাউন করো ফলাফল। দেখো ব্যর্থ হলো বুঝলাম, কিন্তু ফলাফল তো একটা দিয়ে যাবে কোনো কিছু ঘটনা। কি ফলাফল? ফার্স্ট ইম্পর্টেন্ট লিখে রাখো যে কোম্পানির শাসনের অবসান। ভালো করে নোট ডাউন করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা আমার ক্লাস করেছিলে গভর্নর জেনারেলের ক্লাস, তাদের বলেছিলাম যে এই 1858 সালের 2 আগস্ট কি ঘটেছিল? ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়, হ্যাঁ কি না? যেখানে গভর্নর জেনারেল পদ থেকে ভাইসরয় করা হয়। এইটা করার মাধ্যমে কি হয় যে ভারতবর্ষে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল সেটা চিরতরে মুক্ত হয় এবং ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক শাসন শুরু হয়। এটা কিন্তু মহাবিদ্রোহের ফলাফল বলতেই পারি, হ্যাঁ কি না? বুঝতে পারলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। এরপরে সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ লিখে রাখো, মহারানীর ঘোষণাপত্র। দেখো এই ডিটেলস কিন্তু বলা হয়েছিল 1858 সাল, নোট ডাউন করে রাখো, আরেকবার লিখে নাও। 1858 সালের 1 নভেম্বর কি হয়েছিল? এখানে কিন্তু ভালো করে শুনে নাও, এখানে ভারতীয় শাসন ব্যবস্থায় বেশ কিছু নীতি ও আদর্শের কথা উল্লেখ করা হয় মহারানীর ঘোষণাপত্রে। এগুলো কিন্তু খারাপ ছিল না, এগুলো কিন্তু ভারতীয়দের জন্য একটা পজিটিভ অ্যাপ্রোচ ছিল। হয়েছে, কোনো অসুবিধা নেই। এরপরে থার্ড নোট ডাউন করো, সামরিক পরিবর্তন।
সামরিক পরিবর্তন, যেহেতু এইটা সিপাহীদের দ্বারা একটা সামরিক দলের দ্বারা সংগঠিত বিদ্রোহ, তাই সামরিক পরিবর্তনটা করতেই হতো। কি পরিবর্তন? ভালো করে শুনে নাও। শুধুমাত্র ব্রিটিশরা ভারতীয়দের ওপর ভরসা করা বন্ধ করলো। অর্থাৎ দেখা গেল যে এই মহাবিদ্রোহের পর থেকে বিভিন্ন শ্বেতাঙ্গ সৈন্যদের সংখ্যা কিন্তু বৃদ্ধি করা হয়, অর্থাৎ ইউরোপ থেকে শ্বেতাঙ্গ সেনারা ভারতে আসতে শুরু করে। হ্যাঁ কি না? গোলন্দাজ বাহিনী, অর্থাৎ যাদের গুলি চালানোর ক্ষমতা সম্পূর্ণভাবে ইংরেজদের হাতে রাখা হয়। হ্যাঁ কি না? বুঝতে পেরেছ? এইগুলো কিন্তু করা হয়। তবে 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 কিছু ক্ষেত্রে যাদের সত্যিকারে অভিজ্ঞ তাদের ক্ষেত্রে পদোন্নতির কিন্তু করে দেওয়া হয়, পদোন্নতির ব্যবস্থা করা হয়। হয়েছে, কোনো অসুবিধা নেই। এইগুলো মোটামুটি ফলাফল বলতেই পারি। আর একটা লাস্ট ফলাফল বলতে পারি যে মোগল যুগের অবসান। ওকে, এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার। মোগল যুগের অবসান কেন? সেই 1526 সাল থেকে যে বাবরের কর্তৃক পানিপথের প্রথম যুদ্ধের ফলে যে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল, সুবিশাল সাম্রাজ্য, সেটা আস্তে আস্তে ক্ষয় হওয়া হতে দ্বিতীয় বাহাদুর শাহ যখন দিল্লিতে নেতৃত্ব দেয়, সেই বিদ্রোহ যখন অবসান হয়ে যায়, তখন কি হয়ে যায়? দ্বিতীয় বাহাদুর শাহকে বার্মার রেঙ্গুনে কি হয়? নির্বাসিত করা হয়। এবং দ্বিতীয় বাহাদুর শাহের যে পুত্র ও পৌত্রদের ব্রিটিশ সরকার কিন্তু সম্পূর্ণভাবে হত্যা করে এই বংশ পুরোপুরিভাবে অবসান বা এই যুগের পুরোপুরি অবসান ঘটিয়ে দেয়। ওকে, আশা করি সমস্যা নেই। এই হলো আজকের আমাদের টোটাল টপিক, যেখানে আমি মহাবিদ্রোহ সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনা করলাম, একটা ক্লাসে আলোচনা করলাম। এছাড়া কিন্তু আর তেমন কোনো টপিক নেই। যদি তোমাদের কাছে কোনো বুকস থাকে, সেই বুকসে এক্সট্রা কোনো ইনফরমেশান পাও, তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো। আমি বলবো না যে আমি এইটা লেখালাম এটাই কিন্তু একদম শেষ, তা কিন্তু নয়। তোমরা যদি অন্য বই থাকে করতে পারো, না হলে কিন্তু যেটা করলাম এটা কিন্তু এনাফ, যে কোনো পরীক্ষার জন্য এনাফ। ওকে, ভালো করে পড়তে থাকো, আশা করি কোনো সমস্যা হবে না। আর এই রোববার যে মক টেস্ট নেবো সেখানে মহাবিদ্রোহ রাখছি না, পরের রোববারের মক টেস্টে কিন্তু মহাবিদ্রোহ রাখবো। ঠিক আছে, চলো তাহলে। আশা করবো এই টপিক নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে আমাকে করে নিও, আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, চলো তাহলে আজকে এতটাই।